আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছি। সো আজকে ভাইয়া এসেছি তোমাদের সাথে একটা অধ্যায়ের ব্যাপারে কথা বলার জন্য। আজকে হচ্ছে আমাদের গণিত এই সাবজেক্টটার প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এটা নিয়ে তোমাদের সবার সাথে আজকে আমরা কথা বলবো। বাস্তব সংখ্যার কিছু থিওরি হালকা করে আমরা দেখে বাস্তব সংখ্যা রিলেটেড বোর্ডে যে সকল প্রশ্নগুলো আসে, বোর্ড স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সিকিউ এবং এমসিকিউ উভয়টাই থাকবে। তাহলে চলো আজকের আলোচনা শুরু করে ফেলি। শুরুতে হচ্ছে আমরা একটু বিভিন্ন রকমের সংখ্যা সম্পর্কে ধারণা নিতে চাই, কারণ এই ধরনের সংখ্যা সম্পর্কিত ধারণা রিলেটেড প্রশ্ন এমসিকিউতে বেশ আসতে দেখা যায়। ঠিক আছে, তাছাড়া এই জিনিসগুলো আমাদের অন্যান্য চ্যাপ্টারে বেশ কাজেও দেয়, সারা জীবনই আসলে কাজে দেয় এই ধারণাগুলো। ফার্স্টে আসতেছে আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝানো হয়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 0, 1, 2, 3, 4 সরি, এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমি কি বলতেছি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা জিনিসটা হচ্ছে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা বলি কি? যদি হচ্ছে তোমার এরকম একটা সংখ্যা n হয়, তাহলে n বিলংস টু কি? n বিলংস টু n। ওই এনটা কি? লাস্টের এনটা কি? লাস্টের এনটা হচ্ছে বোল্ডেড এনটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সেটের প্রতীক। ওকে, আচ্ছা, তাহলে 0, 1, 2, 3, 4 এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলতেছি স্বাভাবিক সংখ্যা। দেন আসতেছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি ভাইয়া? মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা, এটা নিয়ে তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছো, নতুন কোনো কিছু না। মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটার উৎপাদক সেই সংখ্যাটা নিজে এবং এক, আর কোনো উৎপাদক নাই। মৌলিক সংখ্যা কাকে বলবো? মৌলিক সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা যেই সংখ্যাগুলোর উৎপাদক কি হবে? ওই সংখ্যাটা নিজে এবং এক, আর কোনো আর কোনো উৎপাদক থাকবে না। এটাকে আমরা কি বলতেছি? মৌলিক সংখ্যা। যেমন 2, তারপরে 3, 5, 7 এই জাতীয় সংখ্যাকে আমরা কি বলতেছি? মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা কথা বলো তো ভাইকে, 1 নিজে কি মৌলিক সংখ্যা? উত্তর হচ্ছে না, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে 1 সংখ্যাটা কি? কমেন্টে ভাইকে জানাবা 1 সংখ্যাটা আসলে কি। ঠিক আছে, যদি মৌলিক সংখ্যা মনে হয় তাহলে মৌলিক সংখ্যাই লিখবা, যদি মৌলিক সংখ্যা মনে না হয় তাহলে কি হবে সেটা ভাইকে বলবা। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার কনসেপ্ট। দেন আসতেছে সহমৌলিক সংখ্যা। এই জিনিসটা মৌলিক সংখ্যা থেকে একটু আলাদা। এটা হচ্ছে তুলনামূলক মৌলিক সংখ্যা। এভাবে ভাবতে গেলে তোমাদের একটু সুবিধা হবে সহমৌলিক সংখ্যার কনসেপ্টটা। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমার কাছে দুইটা সংখ্যা আছে, হ্যাঁ, এই দুইটা সংখ্যা নিজেরা মৌলিক হোক বা না হোক, দুইটা সংখ্যা ধরো আমি নিচ্ছি হচ্ছে ধরো তোমার লেটস সে আমি নিলাম 10 ও 9, আমরা নিলাম কি 10 ও 9, এই দুইটা সংখ্যা নিছি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো 10 ও 9 এরা নিজেরা কিন্তু মৌলিক না। মৌলিক হইতে হবে, মৌলিক হইতেও পারে, নাও হইতে পারে। আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া এদের কি কোনো সাধারণ উৎপাদক আছে? দেখো 10-এর উৎপাদক হচ্ছে 5 আর 2, 9-এর উৎপাদক কি? শুধু 3। এক বাদ দিয়ে বলতেছি আর কি, শুধু 3, কারণ 3 ইন্টু 3। তাহলে 10 আর 9-এর কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এই ধরনের সংখ্যা যাদের কোনো সাধারণ উৎপাদক থাকে না, এক বাদে তুমি যদি এককে উৎপাদক ধরো, সেক্ষেত্রে এক বাদে কোনো সাধারণ উৎপাদক থাকে না, সে ধরনের সংখ্যাকে আমরা বলতেছি সহমৌলিক সংখ্যা। তাহলে 10 ও 9 পরস্পর সহমৌলিক। কেন? কারণ এক বাদে তাদের কোনো সাধারণ উৎপাদক নাই। জিনিসটাকে কিন্তু তুমি গসাগুর হেল্প নিয়েও ভাবতে পারো। দেখো তো 10 ও 9-এর গসাগু কত? 10 ও 9-এর গসাগু হচ্ছে 1। কেন? কারণ এছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে যেই সকল সংখ্যার গসাগু 1 সেই সকল সংখ্যাই পরস্পর সহমৌলিক সংখ্যা। মানে এরা আসলে নিজেরা মৌলিক হোক বা না হোক, বাট একে অপরের সাপেক্ষে যেহেতু কোনো সাধারণ উৎপাদক নাই, এই জন্য একে অপরের সাপেক্ষে এরা মৌলিকের মতোই আচরণ করে। এই জন্য আমরা তাই কি বলতেছি? সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর যে কোনো সংখ্যাকেই আসলে আমি চাইলে পৃথিবীর যে কোনো সংখ্যা কি, যে কোনো মূলদ সংখ্যাকে, আচ্ছা মূলদ সংখ্যার মধ্যে সেটা বলতেছি। সো আমরা এখানে একটা এক্সাম্পল দিছিলাম 10 ও 9-এর ব্যাপারে, যে 10 ও 9-এর 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। সরি, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। এরকম আরো সহমৌলিক সংখ্যা আছে, রাইট? আচ্ছা,
এরপর আসতেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি ভাইয়া? মূলদ সংখ্যা হচ্ছে এই চেহারার সংখ্যা। মূলদ সংখ্যাটা হচ্ছে কি পি বাই কিউ, এই ফরম্যাটের সংখ্যা, যেখানে কিউ এর ভ্যালু 0 হলে বিপদ, এই জন্য কিউ এর ভ্যালু 0 হইতে পারবে না, এবং আরেকটা কি পি ও কিউ পরস্পর সহমৌলিক। পি ও কিউ এরা কি পরস্পর সহমৌলিক। আচ্ছা ভাইয়া, তার মানেটা আসলে কি দাঁড়াচ্ছে? আপনি যদি একটু সংক্ষেপে বলতেন ইজিয়ার ওয়েতে তাহলে ভালো হতো। অবভিয়াসলি বলবো। দেখো, আমার যে কোনো সংখ্যাকে আমি যদি এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যেখানে হরের মান অশূন্য এবং পি ও কিউ এই ভগ্নাংশের হর এবং লব পরস্পর কি সহমৌলিক, মানে তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো? আমরা বলবো মূলদ সংখ্যা। এখন বলতে পারো ভাইয়া, পূর্ণ সংখ্যা কি তাহলে মূলদ সংখ্যা হবে না? 2, 3, 4, 5 এগুলো মূলদ সংখ্যা না? অবশ্যই হবে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যা, লেটস সে 2, এই 2কে আমি কি লিখতে পারি? এই 2কে আমি লিখতে পারি 2/1। যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি হরে কি ইউজ করতে পারি? 1 ইউজ করতে পারি। লেখা আছে কোথাও যে হরে 1 হইতে পারবে না, কিউ এর মান 1 হইতে পারবে না? এটা কিন্তু লেখা নেই। লেখা আছে কিউ এর মান 0 হইতে পারবে না। তাহলে মূলদ সংখ্যা কি? যাদেরকে এই ফরম্যাটে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তারাই হচ্ছে মূলদ সংখ্যা। এই ভগ্নাংশের লব এবং হর কি হয়? পরস্পর সহমৌলিক। আচ্ছা, এই কথাটা আরেকটু সহজ মিনিং কি? সহজ মিনিং হচ্ছে এখানে আর কাটাকাটি করা যায় না। যেমন দেখো, এই 2কে তুমি চাইলে এভাবেও লিখতে পারো 4/2, কিন্তু এটা আসলে সহমৌলিক ফরম্যাটে নাই। কেন? কারণ 4 আর 2 এর 2 সাধারণ উৎপাদক। 4 এটার মধ্যে 2 আছে, 2 এর মধ্যে 2 আছে, তো সাধারণ উৎপাদক আছে দেখে কাটাকাটি করা যায়। কাটাকাটি করে আমরা কি পাবো? 2/1। তাহলে পি বাই কিউ ফরম্যাটটা কি? কাটাকাটি করার পরে যে ফরম্যাটটা পাওয়া যায়, যেটাতে আর কোনো কাটাকাটি করা যায় না, সেই ফরম্যাট। এই জন্যই বলতেছি এটা হচ্ছে কি পরস্পর সহমৌলিক। সহমৌলিক হইলেই, সাধারণ উৎপাদক না থাকলেই তুমি আর কাটাকাটি করতে পারবা না। আচ্ছা, তো যাই হোক, পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমি যদি এরকম প্রকাশ করতে পারি পি বাই কিউ ফরম্যাটে, সেটাকে আমি বলতেছি অমূলদ সংখ্যা, সরি মূলদ সংখ্যা। আচ্ছা, এটা তো ভাই মূলদ গেল, তাহলে অমূলদ কি? দেখো, মূলদের আগে আস্তে করে একটা অ লাগায় দিছে, তার মানে যেটা মূলদ সংখ্যা না সেটাই অমূলদ সংখ্যা। যেমন √2, পাই, হ্যাঁ, এরকম ই, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে তুমি চাইলেও কি আকারে প্রকাশ করতে পারবে না? এই সংখ্যাগুলোকে তুমি চাইলেও পি বাই কিউ এই আকারে প্রকাশ করতে পারবা না। এই জন্য এই জাতীয় যে সংখ্যাগুলো আছে, এই জাতীয় সংখ্যাগুলোকে আমি কি বলতেছি? অমূলদ সংখ্যা, মানে যাদেরকে তুমি চাইলেও ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো না, তারাই অমূলদ সংখ্যা। ঠিক আছে? ওকে, একদম সহজ কথা। এবং এটা দিয়ে আমরা প্রমাণ করব কিছুক্ষণ পরেই যে √2 এই জিনিসটা আসলে একটা অমূলদ সংখ্যা। এই কনসেপ্টটা দিয়ে প্রমাণ করব, সবাই একটু মাথায় রেখো। ঠিক আছে? আচ্ছা, এরপর আসতেছে পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা এই জিনিসটা কি? আচ্ছা দেখো, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে তুমি বর্গ আকারে লিখতে পারো। যেমন 4কে লেখা যায় 2 স্কোয়ার, তাই না? তারপর আবার 9কে লেখা যায় 3 স্কোয়ার। তাহলে ভাই শুধুই পূর্ণ সংখ্যা? উত্তর হচ্ছে না। তুমি দেখো, তুমি কিন্তু চাইলে হচ্ছে বলতে পারো 9/4 = 3/2 হোল স্কোয়ার। তাহলে এটাও কিন্তু পূর্ণবর্গ। তবে সাধারণত আমরা পূর্ণবর্গ বলতে তোমার হচ্ছে এই টাইপের সংখ্যাগুলোকে বুঝি, পূর্ণ সংখ্যার কথাই বুঝে থাকি। বাট এটাও কিন্তু কাইন্ড অফ পূর্ণবর্গ, মানে যাদেরকে কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যায় সেটাই পূর্ণবর্গ। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু ভাবো তো, √2 এই জিনিসটাকে তুমি কারো বর্গ আকারে লিখতে পারবা না? তাহলে √2 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ না। আবার 7, ঠিক আছে? আচ্ছা, এটা পূর্ণ সংখ্যাই হবে, এটা ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা। আচ্ছা, ধরো 7কে তুমি যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ আকারে লিখতে পারো। দেখো তো, 7 মানে হচ্ছে √7 এর স্কোয়ার। তাহলে √7 এর বর্গ লিখলে 7 পাওয়া যায়। তাহলে √7 নিজে পূর্ণ সংখ্যা না। তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে আমি আরেকবার একটু বলে দিই, যে সকল পূর্ণ সংখ্যাকে অপর আরেকটা পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়, সে সকল পূর্ণ সংখ্যাকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। যদি এমন হয় যে কোনো একটা সংখ্যা আরেকটা ভগ্নাংশ সংখ্যা, বিশেষ করে অমূলদ ভগ্নাংশ সংখ্যার বর্গ, তাহলে সেটাকে আমি পূর্ণবর্গ বলতে পারতেছি না। যেমন 7 √7 এর বর্গ, যেখানে √7 আসলে একটা অমূলদ ভগ্নাংশ সংখ্যা, তাহলে 7কে আমি কি বলতে পারবো না? পূর্ণবর্গ বলতে পারবো না। তো এটা ছিল আমাদের একটু বেসিক আলোচনা, সংখ্যাগুলোর ব্যাপারে ধারণা নিয়ে ফেললাম। এখন চলো আমরা প্রশ্ন সলভের দিকে আগাই। আচ্ছা, তাহলে প্রথমে বলতেছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার কনসেপ্ট অনুযায়ী আমরা কি পড়ছি? যাদেরকে হচ্ছে আমরা কি আকারে প্রকাশ করতে পারবো না? ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, তারাই অমূলদ সংখ্যা। দেখো, 0.80কে আমি লিখতে পারি 8/10।
0.53 এই জিনিসটাকে কি লেখা যায়, এটাকেও ভগ্নাংশ আকারে লেখা যায়, বাট কি লেখা যায় সেটা আমরা কিছুক্ষণ পরেই শিখবো। আপাতত এটাকে আমি হোল্ড করে রাখলাম। সো এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তার মানে এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ না। তারপরে এই যে সংখ্যাটা আছে এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তার মানে এটাও অমূলদ সংখ্যা না, এটা মূলদ সংখ্যা। এরপর আছে √9, √9 মানে তো 3, এটা তো পূর্ণ সংখ্যাই, এটা তো অমূলদ হবে না, এটা তো মূলদ সংখ্যা। কেন? কারণ এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 3/1, তাহলে এটাও হবে না। তাহলে √8 এইটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ঠিক আছে, √8 জিনিসটা কি অমূলদ সংখ্যা। কেন? কারণ দেখো √8 মানে 2√2, যেখানে এই √2 অংশটা হচ্ছে অমূলদ। অমূলদের সাথে কোনো কিছু যোগ করলে যা পাওয়া যায় সেটাও অমূলদ, অমূলদের সাথে কোনো কিছু বিয়োগ করলে যা পাওয়া যায় সেটাও অমূলদ, অমূলদের সাথে কোনো কিছু গুণ করলে যা পাওয়া যায় সেটাও অমূলদ, ভাগ করলে যা পাওয়া যায় সেটাও অমূলদ। সত্যি কথা যা, মূলদ ভগ্নাংশের ক্ষেত্রে, মূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে নির্দিষ্ট কিছু অঙ্ক আসে, দশমিকের পরে অঙ্ক সংখ্যা হয় নির্দিষ্ট কিংবা রিপিটিটিভ, কিংবা কি হয় রিপিটিটিভ। যেমন দেখো এই যে 0.53 উপরে দুটো পৌনপুনিক দেওয়া আছে, এর মানে কি জানো? এর মানে হচ্ছে দশমিকের পর বারবার 5-3-5-3 আসতেই থাকবে, এটা আসতেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা পসিবল। ঠিক আছে, এটা সম্ভব, ভগ্নাংশ আকারে এটাকে প্রকাশ করা যায়। কিন্তু তুমি যখন এই √8 বের করতে যাবা তখন দেখবা কি আসতেছে, 2 × √2, √2 এর মান হচ্ছে 1.414, এরপরে আসতেই থাকে, এটা শেষ হয় না। এবং 0.53 পৌনপুনিকের যে কাহিনী, যে 5353 বারবার আসবে এরকম যে একটা নিশ্চয়তা আছে, √2 এর ক্ষেত্রে কিন্তু দশমিকের পর এরকম কোনো নিশ্চয়তা নাই, কোনো পুনরাবৃত্তি হয় না। বুঝতে পারছো কথা? এই জন্য যে সকল সংখ্যার দশমিকের পরে অঙ্কগুলো কি হবে সেটা আসলে আমরা ঠিকমতো জানি না, এবং একটার পর একটা অঙ্ক ইনডিফিনিটলি আসতেই থাকে, এই ধরনের সংখ্যাকে আমরা বলি অমূলদ সংখ্যা। আর যদি হচ্ছে দশমিকের পর নির্দিষ্ট কিছু অঙ্ক থাকে, যেমন জাস্ট একটা অঙ্ক, জাস্ট দুইটা অঙ্ক, জাস্ট তিনটা অঙ্ক, জাস্ট 100টা অঙ্ক, হোক অনেক বড়, হোক 1000টা, হোক 1,00,000টা, বাট নির্দিষ্ট কিছু অঙ্ক আছে, ইনডিফিনিট না, চলতেই থাকবে সারা জীবন এরকম না, নির্দিষ্ট কিছু অঙ্ক, তখন সেটাকে আমি কি বলবো, মূলদ সংখ্যা। অথবা দশমিকের পর ইনডিফিনিটলি চলতেছে, তাতেও সমস্যা নাই, কিন্তু কি আছে সেটা আমি জানি। দেখো এখানে কি, এখানে সমস্যা দুইটা, একটা সমস্যা ইনডিফিনিটলি অঙ্ক আসতে থাকে, আরেকটা সমস্যা কি আসবে সেটা আমি জানি না। তো যদি এমন হয় যে কয়টা অঙ্ক সেটা আমার জানা আছে, অথবা কি আসবে সেটা আমার জানা আছে, এই দুই ক্ষেত্রে কি মূলদ সংখ্যা। কিন্তু যখনই কয়তগুলো অঙ্ক আসবে সেটাও আমি বলতে পারতেছি না, আবার কি আসবে সেটাও বলতে পারতেছি না, দুইটা জিনিসই অনিশ্চিত, তখন আমি কি বলবো, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে √8 হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, আমার হয় তোমরা এটা ব্যাপারে এনাফ জানো, তো আমি এটা সলভ করে ফেললাম। আমরা চলো পরবর্তী যে কি বলতেছে, 5/√5/80 কোন ধরনের সংখ্যা। আচ্ছা দেখো ভাইয়া, √5/80 এই জিনিসটাকে হচ্ছে আমি লিখতে পারি √5/√80। আচ্ছা, এখন আমার √80 দিকে আসলে মাথা ঘামানোর দরকারই নাই, আমি যদি জাস্ট √5 এর দিকে তাকাই, √5 জিনিসটা অমূলদ। আমরা মাত্র বলছি অমূলদের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন রেজাল্ট হবে কি অমূলদ। তাহলে অমূলদ ভাগ যাই থাকুক না কেন, ওটা মূলদ হোক, √80 মূলদ অমূলদ যাই হোক না কেন, যেহেতু √5 অমূলদ, তাহলে পুরো সংখ্যাটাই কি হয়ে যাবে, অমূলদ হয়ে যাবে। তাহলে বি নাম্বারটা কারেক্ট আনসার। চলো পরের ম্যাথে, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ডি নাম্বারটা কারেক্ট আনসার, তাই না? আচ্ছা, পরে চলো আমরা আরেকটু সামনে আগাই। এবার দেখো দুইটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এটা একটু মনে রাখবা তোমরা, এটা হচ্ছে কাইন্ড অফ আমার একটা থিওরি, সেটা হচ্ছে কি, অমূলদ সংখ্যার সাথে দুইটা আসলে হওয়া লাগে না। অমূলদ সংখ্যার সাথে তুমি মূলদ সংখ্যাও যদি যোগ করো, অমূলদ সংখ্যার সাথে তুমি যাই যোগ করো না কেন, সেটা মূলদ হোক কিংবা অমূলদ হোক, যোগ করো বিয়োগ করো যাই করো না কেন, তোমার হচ্ছে সবসময় রেজাল্ট কি আসবে, সবসময় রেজাল্ট আসবে তোমার কি, বলো, রেজাল্টটা হবে সবসময় অমূলদ সংখ্যা, যোগ বা বিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। আর অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা গুণ বা ভাগ করলে সেটা আসলে মূলদও হইতে পারে, অমূলদও হইতে পারে। ভাই এই কথাটা কেন বললেন? অমূলদ সংখ্যার সাথে তো হচ্ছে আপনার যোগ আর বিয়োগ করলে সর্বদা অমূলদ সংখ্যা হবে, সো 1 আর 2 ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখো 3 নম্বর কথা ভাই যেটা বলছে, এটা বলা আছে, কি বলছে, গুণফল মূলদও হতে পারে অমূলদ হতে পারে। এটার মিনিংটা কি দেখো, ধরো আমার কাছে একটা সংখ্যা আছে √2, এটার সাথে আমি একটা পূর্ণ সংখ্যা 3 গুণ করলাম, রেজাল্ট আসলো 3√2। আগেও অমূলদ ছিল, গুণ করার পরেও অমূলদ আছে, কোনো সমস্যা নেই। আমার কাছে আছে √2, এটার সাথে আমি গুণ করতেছি √3, অমূলদ সংখ্যার সাথে আগে মূলদ গুণ করছিলাম, এবার অমূলদ গুণ করছি,
আচ্ছা, একটা জিনিস দেখো, অমূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা গুণ করলে অলওয়েজ অমূলদ আসবে, এতটুকু আমি শিওর। অমূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা গুণ করলে অলওয়েজ কি আসবে? অমূলদ আসবে, এটা সব সময় হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি যদি অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা গুণ করি, দেখো প্রথমে কি হইতে পারে, এখানে কি হচ্ছে √2 × √3, এখান থেকে আসতেছে √6। আচ্ছা, তাহলে এই ঘটনা দেখে মনে হচ্ছে যে মূলদ সংখ্যা গুণ করলে যা হয় অমূলদের সাথে অমূলদ গুণ করলে তো তাই হচ্ছে, অমূলদ সংখ্যাই তো আসতেছে। কিন্তু একটা কাহিনী আছে, কাহিনী কি? সরি, দেখো, ধরো √2 এর সাথে আমি √2 গুণ করলাম, এটাও অমূলদ এটাও অমূলদ, গুণ করে কত আসবে? 2 চলে আসবে, 2 তো মূলদ সংখ্যা। তাহলে বুঝতে পারছো, অমূলদের সাথে অমূলদ গুণ করলে, অমূলদের সাথে অমূলদ গুণ করলে রেজাল্ট অমূলদ হইতে পারে, মূলদ হইতে পারে। কিন্তু আমি যদি হচ্ছে অমূলদের সাথে অলওয়েজ মূলদ সংখ্যা গুণ করি, সেটার রেজাল্ট সব সময় অমূলদ হবে। কিন্তু অমূলদের সাথে অমূলদ গুণ করলে রেজাল্ট অমূলদ হইতে পারে, মূলদ হইতে পারে। সেম গোস ফর ভাগ, গুণ ভাগ দুইটাতেই। অমূলদের সাথে অমূলদ গুণ করলে, গুণ করো বা ভাগ করো, রেজাল্ট অমূলদ আসতে পারে, মূলদ আসতে পারে। কিন্তু অমূলদের সাথে মূলদ গুণ করলে অলওয়েজ রেজাল্টটা কি হবে? অমূলদ। ভাগ বা গুণ যাই করো না কেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যে প্রশ্নটা দুইটা অমূলদ সংখ্যাকে নিয়ে, সেই প্রশ্নটার জন্য আসলে আমাকে এইখানে ফোকাস করতে হবে। আচ্ছা, আর যোগ বিয়োগের ক্ষেত্রে মূলদ অমূলদ অত কিছু চিন্তা করার দরকার নেই। যোগ বিয়োগের কোনো একটা সংখ্যা অমূলদ, তাহলে যোগফল বিয়োগফল অটোমেটিক অমূলদ হয়ে যাবে, ঠিক আছে? এটা বেশ সহজ, এটাতে কোনো এত নিয়ম দরকার পড়ে না। আচ্ছা, তাহলে যোগফল সর্বদা অমূলদ, বিয়োগফল সর্বদা অমূলদ, এটা তো বললামই আমরা। তো গুণফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, তাহলে তিনটাই আসলে ঠিক। এটাও তো ঠিক, আমরা তো দেখলাম মাত্র, এই যে এখান থেকেই তো আমরা দেখলাম। তাহলে রেজাল্ট হবে কি? ডি নাম্বার অপশনে থাকা 1, 2 ও 3 হয়ে গেল, শেষ। চলো পরের ম্যাথে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এরকম আবৃত দশমিক ভগ্নাংশের যে বিষয়গুলো, ম্যাথগুলো আছে, সেগুলো পৌনঃপুনিকের যে অঙ্কগুলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফর্মালি সলভ করার একটা ওয়ে আছে। আমরা চলো আগে একটু ফর্মাল ওয়েটা দেখি, তারপরে হচ্ছে আমরা এটার, তোমাদের বইতেই দেওয়া আছে একটা প্রসেস, সেটা দেখবো, ঠিক আছে? ফর্মাল ওয়েটা কি? আমরা হচ্ছে 2.34, তাই না? এটাকে আমরা একটু লিখি, 2.34 পৌনঃপুনিক। এটাকে আমি কি লিখতে পারি? 2.344 পৌনঃপুনিক। এটা লেখাই যায়, কোনো অসুবিধা নেই, আছে না? নাই। আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে 10 দিয়ে গুণ করব। 2.34 পৌনঃপুনিক ইন্টু 10। আচ্ছা, এটা ইকুয়ালস টু কত হবে ভাইয়া? 10 না, আমি 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করব, তাহলে কত হয়? 234.4 পৌনঃপুনিক। এরপর এটাকে আমি 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে কত হবে? 23.44 পৌনঃপুনিক। আচ্ছা, দেখো, 23.44 পৌনঃপুনিক লেখা যেই কথা, শুধু প্রথম 4-এর উপর এই পৌনঃপুনিক বসায় দেওয়া একই কথা, তাই না? আচ্ছা, এবার আমি একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিব। তাহলে 100টা 2.34 পৌনঃপুনিক থেকে 10টা 2.34 পৌনঃপুনিক বিয়োগ করলে কত থাকে? 90টা 2.34 পৌনঃপুনিক। 100টা থেকে 10টা বিয়োগ করতেছি। আচ্ছা, তাহলে এটার রেজাল্ট কত দেখো তো? 4 পৌনঃপুনিক বিয়োগ করে হয়ে যাবে 0। 4 - 3 1, 3 - 2 1, আর এখানে সরাসরি 2। তাহলে রেজাল্ট চলে আসলো কত? 2.34 পৌনঃপুনিক ইন্টু 90 ইকুয়ালস টু 211.0। তাহলে আমাদের কাছে 2.34 পৌনঃপুনিকের মান আসতেছে কত? আসতেছে 211/90। তাহলে 2.34 পৌনঃপুনিক, এই জিনিসটার ভগ্নাংশ কত হবে? ভগ্নাংশ হবে হচ্ছে 211/90। আচ্ছা, এখন ভাই আপনি কত দিয়ে গুণ করতে হবে তা বুঝবো কিভাবে? দেখো, খেয়াল করো, আমরা সবসময় যেটা করবো সেটা হচ্ছে পৌনঃপুনিকটাকে এক ঘর বামের অঙ্কের উপর বসাবো। তাহলে এক ঘর বামে পৌনঃপুনিক দেওয়ার জন্য একটা 4 মুক্ত করতে হয়, একটা 4 মুক্ত করলাম। আচ্ছা, এবার এই অংশটুকুকে শুধু দশমিকের পরে রাখবো, জাস্ট পৌনঃপুনিক অংশটুকুকে দশমিকের পরে রাখবো। প্রথম কাজ হবে শুধু পৌনঃপুনিক অংশটুকুকে দশমিকের পরে রাখা। তাহলে এই অংশটুকুকে দশমিকের পরে রাখার জন্য আমার কত দিয়ে গুণ করা লাগে দেখো তো? সরি, দেখো, দশমিকের পরে 3 4, তারপরে 4 পৌনঃপুনিক। তাহলে আমরা চাচ্ছি দশমিকটাকে 2 ঘর
ডানে নিয়ে যাইতে, তো 0.2 ঘর ডানে নেওয়ার জন্য আমার 100 দিয়ে গুণ করতে হবে, এই জন্য তাই করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ছিল আমাদের প্রথম গুণের কাজ। প্রথমে কেন 100 দিয়ে গুণ করলাম সেটার ব্যাখ্যা। এবার দ্বিতীয় ক্ষেত্রে আপনি 10 দিয়ে গুণ করছেন, এটার কাহিনী কি ভাই? আচ্ছা দেখো, এটার জন্য আমাকে তাকাইতে হবে প্রথম সংখ্যার দিকে, একদম শুরুর সংখ্যার দিকে। এইখানেও যদি হচ্ছে আমি দশমিকের পর শুধুমাত্র পৌনপুনিকটাকে রাখতে চাই, আর কোনো কিছু রাখতে চাই না, তার মানে দশমিকটাকে আমি হচ্ছে জাস্ট পৌনপুনিকের ঠিক আগে বসাবো, তার মানে দশমিকটাকে আমি এক ঘরে ডানে সরাবো। এই কাজটা যদি করতে চাই আমাকে কি করতে হবে? সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে কি দেখা যাবে? দশমিকের পরে পৌনপুনিক আছে। তাহলে 2.34 পৌনপুনিক, এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? আমি যদি হচ্ছে পৌনপুনিকটা এক ঘর ডানে দেই, তাহলে 4 পৌনপুনিক মানে কি 4 4 4 4 4। এখন আমি চাচ্ছি পৌনপুনিকটা আমি এক ঘর ডানে দিব, তার মানে 4 লিখে এর পরের 4-এ পৌনপুনিক দিব। আচ্ছা, তাহলে এই ডান পক্ষে যে নতুন সংখ্যাটা বানাইলাম, এই সংখ্যাটার দশমিকের পরে পৌনপুনিক থাকবে। এই কাজটা করার জন্য দশমিককে যত ঘর ডানে সরাইতে হয় সেই অনুযায়ী আমি গুণ করব, 10, 100, 1000 যা করা লাগে। আর শুরুতে যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটাতেও একই কাহিনী, দশমিকের পরে যেন 4 পৌনপুনিক থাকে, মানে দশমিকের ঠিক পরেই যেন পৌনপুনিক থাকে। তার মানে দশমিকটাকে কত ঘর সরাইতে হবে এই প্রথম সংখ্যার ক্ষেত্রে, সেটার জন্য কত দিয়ে গুণ করতে হবে সেটা দিয়ে গুণ করব। হোপফুলি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এরপরে কি করবো? একটা থেকে একটা বিয়োগ করে দিব, খুবই সুন্দরভাবে অঙ্কটা মিলে যাবে। এটা ছিল আমাদের কি প্রসেস? এটা হচ্ছে আমাদের জেনারেল প্রসেস। আচ্ছা, এখন ভাইয়া আমাদের এমসিকিউতে তো আর আমি এত বড় নিয়ম করে করব না, হ্যাঁ আসলেই করব না। তাহলে এমসিকিউর জন্য যদি একটু বলতেন তাহলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই বলবো। দেখো এমসিকিউর জন্য প্রসেসটা কি খেয়াল করো। এমসিকিউ এর জন্য প্রসেসটা হচ্ছে, লিখো 2.34 পৌনপুনিক লিখছো। আচ্ছা, এবার দশমিক পৌনপুনিক সব কিছু মাথা থেকে ঝাইরা ফেলে দাও। ধরো এখানে শুধু অঙ্ক আছে 2, 3 আর 4 আছে আছে। তাহলে 2, 3 আর 4 এই তিনটা অঙ্ক মিলে কি সংখ্যা আসবে? 234। একদম পৌনপুনিক দশমিক সব বাদ, লিখলাম 234। ভালো। এরপর এখন এখান থেকে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব? আচ্ছা, এবারও তুমি সবকিছু ঝেড়ে ফেলে দিবা, বাট আগের বারের মতো পৌনপুনিকটাকে ঝেড়ে ফেলতে পারবা না। এই জন্য তুমি পৌনপুনিক সহ যেটা সেটারই ঝেড়ে ফেলে দিবা। এবার কি করবা? পৌনপুনিক যে অংশটুকু আছে সেই অংশটুকুর আগ পর্যন্ত, পৌনপুনিক যে অংশটুকু আছে সেই অংশটুকুর আগ পর্যন্ত যে সকল অঙ্ক বাকি থাকে, পৌনপুনিক অংশের আগ পর্যন্ত যে সকল অঙ্ক বা ডিজিট বাকি থাকে, সে সকল ডিজিট নিয়ে দশমিক দশমিক সব বাদ দিয়ে যে সংখ্যা তৈরি করা যায় কি থাকে? 2 আর 3। 2 আর 3 দিয়ে কি সংখ্যা আসবে? সিরিয়াল ওয়াইজ 23 চলে আসবে, সেই সংখ্যাটা বিয়োগ করে দিবা। করছি? আচ্ছা, এরপরে নিচে আমরা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? দেখো, দশমিকের পর আমাদের গুনতে হবে দশমিকের পর কয়টা অঙ্ক আছে যারা পৌনপুনিক ছাড়া। পৌনপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক। তাহলে দশমিকের পর যেহেতু একটা অঙ্ক পৌনপুনিক ছাড়া, একটা নয়। এরপরে দেখতে হবে পৌনপুনিক সহ কয়টা অঙ্ক আছে। পৌনপুনিক সহ একটা অঙ্ক আছে, তাহলে একটা শূন্য। এই তো হয়ে গেছে। 234 - 23 211, সুন্দর মতো চলে আসলো 211/90 হয়ে গেল, শেষ। তাহলে দেখো এখানে যে রেজাল্ট আসছিল এখানে কিন্তু তাই রেজাল্ট আসছে। তাহলে আনসার হবে কত? 211/90। হোপফুলি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে এগিয়ে যাই। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আসলে এই পৌনপুনিক থেকে বিভিন্ন রকম কনভার্সন করা, বিভিন্ন রকম গুণ বিয়োগ যোগ ভাগ এগুলো করা। এটা পারলেই হয়। এই চ্যাপ্টারটা অনেক সহজ আসলে, ম্যাথ অত বেশি আসেও না। বোর্ড স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, বোর্ডে অত বেশি ম্যাথ এখান থেকে আসে না। ঠিক আছে, খুব রেয়ারলি আসে, এমসিকিউ হিসাবেই আসে, যখনই আসে এটাই আসে। আর রেয়ারলি হচ্ছে মাঝে মধ্যে তোমার এই বিভিন্ন রকম সংখ্যার ধর্ম নিয়ে কথাবার্তা আসে, বাট ম্যাক্সিমাম ম্যাথ যেটা আসেও সেটা এমসিকিউতে এটাই আসে। ঠিক আছে, আর খুবই রেয়ারলি হচ্ছে, তুমি খুবই রেয়ারলি বলতে অনেক দুরূহ আসে না বললাম তো। আর আসলেও যখন আসে তখন দেখা যায় সিকিউতে যদি আসে ওই √2 একটি অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে পারে। ঠিক আছে, আলটিমেটলি চ্যাপ্টারটা বেশি সহজ। তো যাই হোক, এইটাই হচ্ছে মূল, এই জিনিসটা বোঝাই হচ্ছে মূল। হোপফুলি ক্লিয়ার হয়েছি। চলো তাহলে আমরা একটু সামনে যাই। এখন এই ম্যাথটা আমরা সলভ করবো, তাই তো? ওকে, তাহলে দেখো আমাদেরকে দুইটা পৌনপুনিক সংখ্যা কি করতে বলছে? এদেরকে গুণ করতে বলছে। তাহলে আমরা সবার আগে একটু 0.3 কে নিয়ে ভাবি। আমাদের শেখা নিয়ম অনুযায়ী এটাকে যদি আমি হিসাব নিকাশ করতে চাই, তাহলে সবার আগে কি বসবে? 3 সবকিছু বাট্টার দিয়ে পৌনপুনিক দশমিক সব বাদ দিয়ে কি থাকে? 0 আর 3, তাহলে 3 মাইনাস পৌনপুনিক যে অংশটুকু আছে সেই অংশটুকু বাদ দিয়ে কি থাকে? শুধুমাত্র 0, তাহলে 0 ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই কি হবে যতগুলো, আচ্ছা আমি একটু ওইখানে মনে আমি একটু উল্টা বলে ফেলছি, বেশ এখানে একটু উল্টা বলে ফেলছি, দেখো এখানে আমার নিয়মটা ছিল আমি একটু উল্টো বলে ফেলছি, সব মনোযোগ দাও। দেখো পৌনপুনিক বিশিষ্ট অঙ্ক যতগুলো ততগুলো 9 বসবে, পৌনপুনিক বিশিষ্ট যতগুলো অঙ্ক আছে ততগুলো 9 বসবে, আর পৌনপুনিকের আগে এবং দশমিকের পরে, পৌনপুনিক এবং দশমিকের মাঝখানে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছি। আবার বলি, দেখো পৌনপুনিক বিশিষ্ট যতগুলো অঙ্ক ততগুলো 9, দশমিকের পর এবং পৌনপুনিকের আগে, তার মানে পৌনপুনিক আর দশমিকের মাঝখানে যতগুলো অঙ্ক আছে যেগুলো পৌনপুনিক ছাড়া ততগুলো শূন্য। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখানে কি হবে 3 - 0, নিচে কি হবে পৌনপুনিক আছে কয়টা অঙ্কে, একটা অঙ্কে, তাহলে দেও 9। পৌনপুনিক এবং দশমিকের মাঝখানে কোনো অঙ্ক আছে না, কোনো অঙ্কই নাই, তাহলে যা আছে তাই, কোনো শূন্য দিতে পারতেছি না, তাহলে রেজাল্ট আসবে কি 3/9, তার মানে 1/3। তাহলে এটা হচ্ছে আমাদের 0.3 পৌনপুনিক। 0.6 পৌনপুনিক কি হবে তাহলে ভাইয়া, দেখো আগের মতোই 6 - 0 ডিভাইডেড বাই কত 9, সব বাদ দিয়ে পৌনপুনিক দশমিক সব বাদ দিয়ে মাইনাস হচ্ছে কি পৌনপুনিক বাদে যেটা থাকে সেটা, ডিভাইডেড বাই কি যতগুলো পৌনপুনিক আছে অঙ্কের উপর, কোন মানে পৌনপুনিক আছে যতগুলো অঙ্কের উপর ততগুলো 9, পৌনপুনিক আর দশমিকের মাঝখানে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য, যেহেতু মাঝখানে কোনো অঙ্কই নাই তাহলে কি কোনো শূন্য হবে না, তাহলে 6/9, 6/9 মানে কি 2/3। ওকে সেরা, তাহলে দেখো আমাদের এই গুণফলটা তাহলে কত হচ্ছে ভাইয়া, এটা আসতেছে আমাদের কাছে 1/3 ইন্টু 2/3, তাহলে রেজাল্ট হচ্ছে কত, রেজাল্ট হচ্ছে 2/9। আচ্ছা এখন 2/9 এই জিনিসটাকে হচ্ছে তারা আবারও কি করছে, এই জিনিসটাকে হচ্ছে তারা এখানে আবার ভগ্নাংশ আকারে লিখে নেয়, এই জিনিসটাকে হচ্ছে তারা আবারও মানে পৌনপুনিকের সাহায্য নিয়ে লিখছে। এখন তুমি এটা কিভাবে করবে, এটা কি তুমি হাতে কলমে করবে না, কোনো দরকার নাই, ক্যালকুলেটারটা হাতে নাও, ক্যালকুলেটার হাতে নিয়ে দেখলেই তো হয় রেজাল্ট কত হবে। চলো ক্যালকুলেটারে বসায় দিই 2/9, 2/9 ক্যালকুলেটারে বসাই 2/9। এবার হচ্ছে এটাকে তুমি দশমিক আকারে নিয়ে যাবা, দশমিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমার এখানে দেখাচ্ছে 0.22222, তার মানে একটা পর একটা 2 আসতেই থাকবে, তার মানে কি 0.2 পৌনপুনিক। তাহলে বাকি অংশটুকু আমরা সিকিউতে আসলে তো এভাবেই রেখে দিব আনসার, বাট এমসিকিউতে আছে তোমার পৌনপুনিক, এখন তোমার পৌনপুনিকের আনসার লেখা লাগবে তাই না, তো কিভাবে লিখবা, এই যে সরাসরি ক্যালকুলেটারে বসায় দিবা 2/9, দেখবা কত আসে দশমিকের পর, তো সেখান থেকে দেখে বুঝতে পারতেছি এটা আসলে কত 0.2 পৌনপুনিক, তার মানে বি নাম্বার অপশন। আচ্ছা ভাইয়া আমি আসলে এইটাও করতে চাই না, আপনি যেরকম ক্যালকুলেটারের হেল্প নিয়ে ভগ্নাংশ থেকে পৌনপুনিক যত আসে ক্যালকুলেটারের হেল্প নিয়ে কি আমি উল্টা কাজটা করতে পারি না, তার মানে পৌনপুনিক থেকে ভগ্নাংশ কত হবে সেটাকে আমি বের করতে পারি না। আচ্ছা হ্যাঁ বের করা যায়, উপায় কি দেখো, তুমি ক্যালকুলেটারে হচ্ছে এখানে যা বলছে সেটা করবা, কি বলছে 0.3 পৌনপুনিক, 3 পৌনপুনিক মানে অনেকগুলা 3, যতক্ষণ না তোমার হাত ব্যথা হয় অত বেশি লাগবে না, জাস্ট 10-15টা 3 দিবা, এই যে দেখো আমি বারবার 3-এ ক্লিক করতেছি দেখছো, আচ্ছা দিলাম, এবার ইকুয়ালে দিবা 0.333333, ইকুয়ালে দিলে দেখবে কি আসবে জানো 1/3। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, যদি দেখতে পাও তাহলে খেয়াল করার কথা, এখানে কিন্তু 1/3 চলে আসছে। তো ক্যালকুলেটর ইউজ করে কিন্তু তুমি একটু কি আরো তাড়াতাড়ি পৌনপুনিকের ভ্যালু বের করতে পারো, ভগ্নাংশে পরিণত করতে পারো, সো আপ টু ইউ কিভাবে করবা, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, এটা তো হোপফুলি বুঝতে পারলাম। পরের ম্যাথে কি বলতেছে আমাদেরকে, পরের ম্যাথে বলা হচ্ছে 0.13 পৌনপুনিক ভাগ 0.3 পৌনপুনিক। 0.3 পৌনপুনিক আমরা মাত্র দেখছি 1/3, উপরে লিখি 0.3 পৌনপুনিক আমরা একটু আগেই দেখছি 1/3, এখন 0.13 পৌনপুনিক। চলো এটাকে আমরা শর্টকাট নিয়ম অনুযায়ী, অবশ্যই তোমরা ক্যালকুলেটারে করতে পারবা, বাট আমরা একটু চলো শর্টকাট নিয়মটা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ কত হবে 13 পৌনপুনিক দশমিক সব বাদ দিয়ে মাইনাস পৌনপুনিকের আগ পর্যন্ত সব বাদ দিয়ে কত হয় 1, কত হয় পৌনপুনিক ছাড়া 1, ডিভাইডেড বাই কত পৌনপুনিক আছে যতগুলো অঙ্কের উপর ততগুলো 9, তাহলে শুধু একটা 9, পৌনপুনিক আর দশমিকের মাঝখানে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য, তাহলে শূন্য, কত আসে তাহলে 12/90। ভাই এটা করে দেখেন ক্যালকুলেটারে, দেখাচ্ছি এই যে দেখো 0.133333333, এই যে দেখো বারবার 3 দিলাম, দেখা যাচ্ছে। আচ্ছা কত আসে আমি একটু দেখি, তোমরা তো দেখে ফেলছো 2/15। ও এখানে একটু কাটাকাটি করা যায় হালকা, আমরা উপরে নিচে যদি 6 দিয়ে কাটাকাটি করি, এখানে থাকে 2, এখানে থাকে 15, তাহলে 2/15, ক্যালকুলেটর কিন্তু আমাকে তাই দিল, দেখছো। আচ্ছা তাহলে আমাদের এখানে কি লাগতেছে, আমাদের এখানে লাগতেছে হচ্ছে 2/15 ভাগ কত আছে 1/3, ভাগ করা মানে উল্টা সংখ্যা দিয়ে গুণ করা,
তার মানে ইন্টু 3, 3 15 কাটাকাটি 5, তাহলে আনসার আসবে কত 2/5, 2/5, যেটা বি নাম্বার অপশন আছে। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। সো হোপফুলি হচ্ছে আমাদের পৌনপুনিকের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় সরাসরি ক্লিয়ার হয়ে গেছি ফুললি। এখন চলো আমরা সামনে যাই। কি বলতেছে, এক্স হচ্ছে 0.4 পৌনপুনিক আর ওয়াই হচ্ছে আমাদের 0.8 পৌনপুনিক। ওকে, তাহলে এখন আমরা এদেরকে যোগ করব, তাই তো? ওকে, সো এদেরকে যোগ করার নিয়মটা হচ্ছে 0.4, একে তো হচ্ছে আমাদের ইয়ার রুল আছে, ওই যে তোমার নর্মাল যে রুলটা হয়, এটা আসবে তোমার 4/9, শর্টকাট রুলটা তো আসেই। আর হচ্ছে আমরা 0.8কে কনভার্ট করে ফেললাম 8 পৌনপুনিককে, এটা আসবে 8/9। ঠিক আছে, আচ্ছা, তারপরে এদেরকে তুমি যদি যোগ করো 0.4 পৌনপুনিক যোগ 0.8 পৌনপুনিক, তাহলে কত আসবে 4/9 যোগ 8/9, তাহলে 13/9। আচ্ছা, 13/9 আসলো। 13/9 থেকে দেখা যাবে আমাদের আনসার আসতেছে 13/9 মানে হচ্ছে কত, 13/9 মানে তোমার 1 যোগ 4/9, 1 যোগ 4/9 মানে হচ্ছে 0.4 পৌনপুনিক। তাহলে আসতেছে কত, আসতেছে হচ্ছে তোমার 4 - 0, হ্যাঁ ঠিকই আছে, আসতেছে হচ্ছে 1.4 পৌনপুনিক। সো এখানে একটু ভুল আছে, এটা কত হবে, এটা হবে 1.4 পৌনপুনিক, নট 1.3। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ভুল, তাহলে বাকি দুইটা ঠিক, তাহলে 2 আর 3 কারেক্ট আনসার। তারপরে চলো আমরা একটু চেক করে দেখি, যেমন x/y, তার মানে কত, x এর ভ্যালু হচ্ছে 4/9 ডিভাইডেড বাই y এর ভ্যালু কত 8/9, 9 হচ্ছে বাদ যাচ্ছে, তাহলে আনসার আসতেছে কত 4/8, 4/8 কত আসে তাতে 0.5। তাহলে হ্যাঁ এটা ঠিক আছে, x/y ঠিক আছে। এবার xy কত, 4/9 আর 8/9 গুণ করলে কত আসে 32/81, সো এটাও ঠিক আছে। সো জাস্ট এক নাম্বারটাই ভুল। ঠিক আছে, আচ্ছা, তো তোমার যদি এটা বিশ্বাস না হয় আবারও কি করবে, ক্যালকুলেটর হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে হচ্ছে তুমি 4/9 আর 8/9 যোগ করে দেখো, এই যে দেখো, ওয়েট, ও আমি এখানে একটু ভুল করে ফেলছি, এই জন্যই তো বলি এখানে একটু ঝামেলা হয়েছে। এখানে আমাদের হচ্ছে কি, একটু ঠিক করি আমি, এখানে আসছে কত 4 আর 8 12, 12/9 হয়, সেখান থেকে আসতেছে আমাদের 1 যোগ 3/9, সেখান থেকে আসবে কি 1 যোগ 0.3 পৌনপুনিক, তার মানে 1.3 পৌনপুনিক। আচ্ছা, তো ক্যালকুলেটর দিয়ে ইউজ করলে আসলে এই হিসাবগুলো করা লাগে না। সো এটাও আসলে ঠিক আছে, এটাও আসলে ঠিক আছে। ওকে, আচ্ছা, সো ইটস অল রাইট। আচ্ছা, তাহলে চলো আমরা 3টে কারেক্ট আনসার হবে, তাহলে গ না 3টে কারেক্ট আনসার। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে, 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? আচ্ছা, 0.0025 এটা ইকুয়ালস টু কত ভাইয়া, এটা ইকুয়ালস টু হচ্ছে 25 বাই, দেখো দশমিকের পর কয়টা শূন্য আছে, 4টা শূন্য, তাই না? তাহলে নিচে কত হবে 10,000, 10,000। আচ্ছা, তাহলে আমি যদি এটা রুট করি তাহলে কি হবে, √25/10,000, √25 কত 5, আর √10,000 কত 100, তাহলে 5/100, 5/100 এটা কি, এটা অবভিয়াসলি আসবে হচ্ছে তোমার 0.05, 0.05। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সসীম দশমিক, হ্যাঁ এটা সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, আবৃত দশমিক কখন হইতো, যখন হচ্ছে পৌনপুনিক থাকতো, পৌনপুনিক থাকলে সেগুলোকে আমরা বলি আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা সামনে এগিয়ে যাই। পরের ম্যাথে কি বলতেছে দেখো, নেক্সট প্রবলেমটা বেশ মজার, এমসিকিউ টাইপের। বলতেছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, আর হচ্ছে কি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? a² + 1, b² + 2, তারপর হচ্ছে a², b²। আচ্ছা, একটা সহজ কথা বলি, এই ধরনের ম্যাথে ধরো তোমার কাছে এরকম একটা ম্যাথ দিছে, যেটা হচ্ছে তোমার একটু মনে হচ্ছে যে এটা প্রমাণ ভিত্তিক ম্যাথ, সরাসরি এমসিকিউ দিয়েছে, তুমি বুঝতে পারতেছো না কি করবা। আচ্ছা, তো এটা আসলে খুব ইজিলি বোঝা যায় যে আমাদের একটা জোড় সংখ্যার বর্গ করলে আসলে জোড়ই আসে, জোড় সংখ্যার বর্গ কখনো বিজোড় হয় না, জোড় সংখ্যার বর্গ অলওয়েজ জোড় হয়, মনে রাখবা, ভাই বলে দিচ্ছে খেয়াল রাখবা, জোড় সংখ্যার বর্গ অলওয়েজ জোড় হয়, বিজোড় সংখ্যার বর্গ অলওয়েজ বিজোড় হয়, সবসময় মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে জোড় সংখ্যার বর্গ a², এটা একটা জোড় সংখ্যা, তার সাথে আমি 1 যোগ করতেছি, পেয়ে যাবো কি বিজোড়, তার মানে এ নাম্বারটাই কারেক্ট আনসার, a² + 1 এটাই হচ্ছে বিজোড় সংখ্যা। a² নিজে জোড় সংখ্যা,
বি স্কোয়ার নিজে জোড় সংখ্যা, কারণ এরা এ আর বি কি ছিল, জোড় সংখ্যা ছিল। আচ্ছা, বি স্কোয়ার জোড় সংখ্যা, তার সাথে 2 যোগ করলে কি আসবে, জোড় সংখ্যা, সো এটাও জোড় সংখ্যা। তাহলে এ স্কোয়ার প্লাস 1 হচ্ছে কি বিজোড় সংখ্যা। কিন্তু ভাইয়া এটা আমি কোনো কারণে লজিকটা হচ্ছে ঠিকঠাক ধরতে পারতেছি না পরীক্ষার হলে, তখন কি করব, এই ধরনের ম্যাথ আসলে তখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি কন্ডিশন অনুযায়ী এ আর বি এর একটা মান নিবা। যেমন ধরো আমি এ এর মান নিলাম 6 আর বি এর মান তাহলে কি হবে, ক্রমিক যেহেতু, তাহলে বি হবে পরবর্তী জোড় সংখ্যা 8। তাহলে 6 স্কোয়ার যোগ 1 করো 37 হয়ে গেল 1 নম্বর থেকে 8 আনসার। এরকম এ আর বি এর মান ধরে নিয়ে দেখবা আসলে কি হয়, যেটার সাথে মিলে যায় অপশন সেটাই কারেক্ট আনসার। হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে এগিয়ে যাই। এখানে কি বলতেছে, এটা খুবই মজার একটা ম্যাথ। দেখো কি বলতেছে, সংখ্যাটি এই হচ্ছে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করবো। আচ্ছা একটা ছোট্ট কথা বলি, দেখো ধরো 2.2, 3, 4, 5 3 দশমিক স্থান পর্যন্ত আমরা হচ্ছে আনসার লিখবো, তাই তো? দুইটা সংখ্যা লিখি আমরা, দেখো 2.2, 3, 4, 4। দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আমরা উত্তরটা লিখবো, তার মানে এতটুকু উত্তর আমি লিখতে পারবো 3 দশমিক স্থান পর্যন্ত। দশমিকের পর 3 ঘর থাকবে। আচ্ছা, তো দশমিকের পর 3 ঘর থাকলে 3 নাম্বার ঘরটা লেখার ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকা লাগে। কেন 3 নাম্বার ঘর লেখার ক্ষেত্রে সাবধান থাকা লাগে কেন? দেখো 3 নাম্বার ঘর লেখার ক্ষেত্রে আমাকে তাকাইতে হয় 4 নাম্বার ঘরের দিকে, যেই ঘরটা আমি বাদ দিয়ে দিব। যেই ঘর পর্যন্ত রাখবো, যেই ঘর পর্যন্ত আমি রেখে দিব, সেই ঘরের ঠিক পরের ঘরে কি আছে সেটার দিকে আমাকে তাকাইতে হবে। দেখো এই ঘরে আছে 5, যদি যেই ঘর পর্যন্ত রাখবা, যেমন 3 নাম্বার ঘর পর্যন্ত রাখবা, এই 3 নাম্বার ঘরের পরের ঘরে মানে 4 নাম্বার ঘরে 5 বা তার থেকে বেশি থাকে, তাহলে 3 নাম্বার ঘরে যেই অঙ্কটা আছে সেই অঙ্কটার সাথে তোমাকে 1 যোগ করতে হবে। নিশ্চয়ই সবার মনে আছে, ছোটবেলার জিনিস। তাহলে এখানে কত হবে, 5। আর যদি হচ্ছে 4 নাম্বার ঘরে হচ্ছে 5-এর চেয়ে ছোট কিছু থাকে, তখন কি যা আছে তাই 4। আচ্ছা, এই নিয়মটা নিশ্চয়ই সবার মনে আছে। ওকে, অঙ্কটার মজা আসলে অন্য জায়গায়। দেখো আমাদের এখানে আছে কি 0.99973। আচ্ছা, এখন আমি এই পর্যন্ত রাখবো, এতটুকু বাদ, এখন এই পর্যন্ত রাখবো, তাই না? তাহলে এর পরের সংখ্যাটা 7, 5 বা তার থেকে বড়। তাহলে আমি কি করতে হবে, এর আগের যে সংখ্যাটা আছে লেটেস্ট সংখ্যা 9, তার সাথে 1 যোগ করতে হবে। আচ্ছা, এখন এর সাথে 1 যোগ করলে কত হয়, 10। দিলাম 0, হাতে থাকে 1, সেই 1 আবার 9 সাথে যোগ হয়ে কত হবে, 10। দিলাম 0, হাতে থাকে 1, সেই 1 আবার 9 সাথে যোগ হয়ে কত হবে, 10। দিলাম 0, হাতে থাকে 1, 1 আর 0 হয়ে যাবে কত, 1। তাহলে আসবে কি শেষমেশ, এই জিনিসটার আনসার আসবে অবশেষে সি নম্বর অপশনে থাকা 1.000। ঠিক আছে, ওকে। সো হোপফুলি বুঝতে পারছি ম্যাথটা কেন এরকম হইলো, কিভাবে হইলো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। কি বলতেছে দেখো, কোশ্চেনে বলা হচ্ছে এগুলো কিছু স্বীকার্য বাস্তব সংখ্যার, একটু মনে রাখার চেষ্টা করবো, মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দেয়, বাট যদিও রেয়ারলি দেয়, বাট দিতে পারে এটার জন্য। আচ্ছা কি বলতেছে দেখো, এ বিসি হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে এটা তো কমন জিনিস যে a ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু কি হবে, বি প্লাস এসি, এটা আমরা জানি। আচ্ছা, এ লেস দেন বি হইলে তোমরা হচ্ছে এটা হায়ার ম্যাথে পড়ে থাকো অসমতার চ্যাপ্টারে, যে এ লেস দেন বি হইলে তুমি সমীকরণের মতোই এই অসমতার ক্ষেত্রে অসমতা ভিত্তিক যে গাণিতিক বাক্য, সেখানেও তুমি উভয় পক্ষে একই পরিমাণ জিনিস যোগ করতে পারো। যেমন উভয় পক্ষে দেখো সি যোগ করছে, যে এ লেস দেন বি হইলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, এটাও ঠিক। আচ্ছা, এবার দেখো এখানে বলা হচ্ছে এ লেস দেন বি। এবার আমি এ আর বি দুইটাকে সি দিয়ে গুণ করবো, যেখানে সি হচ্ছে নেগেটিভ। তোমরা অসমতা চ্যাপ্টারে পড়ছো, এই জন্য তোমরা জানো যে কোন একটা অসমতায় উভয় পক্ষে যোগ বা বিয়োগ করলে অসমতার চিহ্ন কখনো পরিবর্তন হয় না, কিন্তু গুণ বা ভাগ করলে একটা কথা আছে, তুমি যাকে দিয়ে গুণ বা ভাগ করবা সে যদি ধনাত্মক হয়, অসমতার চিহ্ন যা আছে তাই। কিন্তু যাকে দিয়ে তুমি গুণ বা ভাগ করতেছো সে যদি ঋণাত্মক হয়, যেমন এখানে সি হচ্ছে ঋণাত্মক, এরকম যদি হয় সেক্ষেত্রে অসমতার চিহ্নটা পাল্টে যাবে, লেস দেন হয়ে যাবে কি গ্রেটার দেন। তাহলে এটাও ঠিক। ঠিক আছে, আচ্ছা তাহলে তিনটাই ঠিক। ওকে, আচ্ছা সো হোপফুলি হচ্ছে ম্যাথগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, এই এমসিকিউটা বুঝতে পারলাম। চলো তাহলে পরের ম্যাথে যাওয়া যাক। পরের ম্যাথে কি বলতেছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে √81 তার মানে হচ্ছে 9, সে একটা বিজোড় সংখ্যা। হ্যাঁ ঠিক আছে ভাই। 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হর ছোট। দেখো 0.21 এটাকে হচ্ছে আমি কি লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি 21/100। দেখো লব বড় না কি হর বড়, হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ না, তার মানে এই কথাটা ভুল। তাহলে হচ্ছে কি
1 আর 3ই কারেক্ট আনসার। তারপর আমরা চলো একটু 3 নাম্বারটা যাচাই করি। 0 একটি পূর্ণ সংখ্যা, অবভিয়াসলি 0 একটা পূর্ণ সংখ্যা। -1, -2, -3, 1, 2, 3 এগুলোর মতো 0 কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। চলো তাহলে পরের ম্যাথে চলে যাওয়া যাক। নেক্সট ম্যাথ কি বলতেছে, সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, পিওরলি ভগ্নাংশ সংখ্যা সবগুলোকে আমি কি বলবো, মূলদ সংখ্যা। ঠিক আছে, ওকে তাহলে চলো আমি পরে যাই। এই ধরনের একটা জিনিস আমরা মাত্র সলভ করছি যে এ বি সি বাস্তব সংখ্যা, এ হচ্ছে লেস দেন বি, এ হচ্ছে বি থেকে ছোট। আচ্ছা তাহলে এসি লেস দেন বিসি মানে অসমতার চিহ্ন সেম থাকবে যখন সি ধনাত্মক, মাত্র বলছিলাম আমরা যাকে দিয়ে গুণ করব সে যদি হচ্ছে ধনাত্মক হয় অসমতার চিহ্ন যা আছে তাই থাকবে। আবার দেখো এখানে আবার অসমতার চিহ্ন পাল্টে গেছে, কেন? কারণ সি হচ্ছে নেগেটিভ, তাহলে এটাও ঠিক আছে, দুইটাই ঠিক। আচ্ছা এরপরে দেখো যোগ বিয়োগে এরকম কোনো কিছুই নাই, যোগ বিয়োগে অসমতার চিহ্ন যা আছে তাই থাকবে, সি ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক। সো এ প্লাস সি ইজ লেস দেন বি প্লাস সি, আগেও লেস দেন ছিল এখনো লেস দেন আছে, সো এটাও ঠিক আছে। সো তিনটাই ঠিক, তিনটাই ঠিক। চলো তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। কি বলতেছে দেখো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। হ্যাঁ এটা ঠিক ভাই, বুঝতে পারিনি এটা। একটা এক্সাম্পল নাও, এখনই একটা এক্সাম্পল নাও। দেখো পূর্ণবর্গ নয়, যেমন ধরো 7, এটা পূর্ণবর্গ না, এর বর্গমূল করো, বর্গমূল করলে কি আসবে? √7। বলো তোমরাই বলো এবার, √7 এ কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? √7 এই জিনিসটাকে তুমি কি চাইলেও কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা? উত্তর হচ্ছে না ভাইয়া, পারবো না। তাহলে এটা কি সংখ্যা? এটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ঠিক আছে, এই যে স্টেটমেন্টটা লিখছে সেই স্টেটমেন্টটা ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে দেখো, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা। হ্যাঁ অঋণাত্মক মানে যে ঋণাত্মক না, তো ধনাত্মক সংখ্যার মধ্যে তো আর শূন্য পড়ে না, 1 2 3 4 পড়ে। তাহলে অঋণাত্মকের মধ্যে কি শূন্য সহ, ঋণাত্মক মানে -1 2 3 4, দশমিকও আছে, ঋণাত্মক সংখ্যার মধ্যে দশমিকও আছে। আর অঋণাত্মক মানে যারা মাইনাস না, তাহলে মাইনাস না কারা? মাইনাস না হচ্ছে 0 এবং সকল ধনাত্মক সংখ্যা, 0-র তো আর প্লাস মাইনাস নেই। তাহলে সংখ্যা তো হচ্ছে সোজা কথায় বলে 3 রকমের আছে, ঋণাত্মক সংখ্যা, 0 আর প্লাস সংখ্যা। তাহলে অঋণাত্মক মানে কি? যারা ঋণাত্মক না, তাহলে তারা কারা কারা? 0 এবং প্লাস ধনাত্মক সংখ্যা। তাহলে হ্যাঁ এটা ঠিক আছে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা, এই স্টেটমেন্টটাও ট্রু, এটাও ঠিক আছে। পরেরটা, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ আমরা তো ক্লাসের শুরুতেই বললাম শূন্য কি স্বাভাবিক সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। এই জন্যই বলছিলাম শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা বলি। ওকে তাহলে তিনটাই ঠিক আছে। তাহলে আমরা আবৃত্ত করা শুরু করি। চলো 2 দেখো আরেকবার বলে নিই, আমাদের সদৃশ করতে হবে। সদৃশ মানে একই রকম বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে? সহজ ভাষায় বলি, একই রকম বৈশিষ্ট্য থাকবে, তার মানে দশমিকের পর দুইটাতেই হচ্ছে আমার একই পরিমাণ আবৃত্ত সংখ্যাও থাকবে, একই পরিমাণ অনাবৃত সংখ্যাও থাকবে। তো সবার আগে আমরা একটু অনাবৃত সংখ্যাটার দিকে তাকাই। দেখো এখানে দশমিকের পর একটাও অনাবৃত সংখ্যা নাই, এখানে দশমিকের পর 2টা অনাবৃত সংখ্যা আছে, এখানে দশমিকের পর একটাও অনাবৃত সংখ্যা নাই। তাহলে অনাবৃত সংখ্যার হিসাব হচ্ছে 0 2 0। তাহলে আমাদের যেহেতু একটা তো অনাবৃত সংখ্যা আছে 2টা, এই জন্য প্রতিটাতেই 2টা অনাবৃত সংখ্যা রাখা লাগবে। হাইয়েস্ট অনাবৃত সংখ্যা যতগুলো পাবো অন্য সবগুলোতে তত পরিমাণে অনাবৃত সংখ্যা আমাকে রাখা লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো শুরু করি। 2.23, তাই না? আচ্ছা তাহলে এটাকে কি লিখবো আমি? 2.23 লিখলাম, অনাবৃত অংশ। আচ্ছা তারপর 0.43, 0.43, 0 কি আছে? 0 না, 1.532। আচ্ছা এবার হচ্ছে এখান থেকে আমি অনাবৃত রাখবো 2টাকে, তাহলে 5 3 লিখলাম অনাবৃত অংশ। এবার হচ্ছে আবৃত্ত অংশ কয়টা আছে সেটা দেখো। আবৃত্ত অংশ এখানে আছে 2টা, এখানে আছে 1টা, এখানে আছে 3টা। 2 1 এবং 3 এদের লসাগু কত? 6। 2 1 এবং 3 এদের লসাগু কত? 6। তার মানে আমাকে হচ্ছে আবৃত অংশ রাখা লাগবে। মানে দেখো অনাবৃত অংশ কয়টা থাকবে এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে সর্বোচ্চ কোন একটা সংখ্যা সর্বোচ্চ কতগুলো অনাবৃত অংশ, অনাবৃত সংখ্যা আছে, অনাবৃত অঙ্ক আছে।
আচ্ছা, আর আবৃত অংশ কতগুলো রাখবো সেটা বোঝার জন্য তাকাইতে হবে কার দিকে, লসাগুর দিকে। যেমন 2, 1 আর 3 এর লসাগু কত, 6। আচ্ছা, তাহলে আমি হচ্ছে কি করব, 2, 3কে এটাকে হচ্ছে আমি 6 বার লিখব। 2, 3, 2, 3 লিখলাম। এই পুরো অংশটাই আবৃত অংশ। তারপর এখানে আছে জাস্ট 2, তাহলে এটাকে 6 বার লিখব। 2, 2, 2, 2, 2, এই পুরো অংশটাই আবৃত অংশ। দেন আমাদের এখানে কি আছে, 5, 3, 2, তারপর এখানে কি আসবে 2, তারপর আবার আসবে 5, 3, 5, 3, 2, তারপরে আবার আসবে কি 5, 3। আচ্ছা, আর দরকার নেই, এটাই বারবার আসতে থাকবে। দেখো, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি হোপফুলি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সদৃশ করার নিয়ম। সদৃশ করার কনসেপ্টটা কি, যে একই পরিমাণ আবৃত অংশ থাকবে, একই পরিমাণে আবৃত অংশ থাকবে। দেখো 6টা অঙ্কে আবৃত অংশ আছে সবগুলোতেই, আবার একই পরিমাণে অনাবৃত অংশ থাকবে। দেখো 2টা অঙ্ক করে অনাবৃত আছে। সো কোশ্চেনে বলতেছে যে আবৃত অঙ্ক সংখ্যা কত হবে, আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টি, যেটা আমাদের ডি নাম্বার অপশন আছে। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে কি বলতেছে দেখো, 2টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য। আচ্ছা, একটা সংখ্যা ধরো, একটা ক্রমিক সংখ্যা জোড় সংখ্যা ধরো, একটা হচ্ছে 2n, এটা 2 দ্বারা বিভাজ্য, এটা জোড় সংখ্যা। আরেকটা হচ্ছে কি, এর পরবর্তী জোড় সংখ্যা কি হবে, 2n এর পরবর্তী জোড় সংখ্যা 2n + 2। তাহলে এটা যদি হয় 4, তাহলে পরের জোড় সংখ্যা 6, তাহলে 6 পাওয়ার জন্য 4 এর সাথে 2 যোগ করা লাগছে, এই জন্য 2n এটা জোড় সংখ্যা, আর তার পরের জোড় সংখ্যা 2n + 2। এবার এদেরকে আমরা চলো গুণ করি, 2n ইন্টু 2n + 2 গুণ করতেছি আমি, ঠিক আছে। আচ্ছা, দেখো এখান থেকে 2 বাইরে আনা যায়, আবার এখান থেকেও 2 বাইরে আনা যায়, তাহলে কত আসতেছে, 4 ইন্টু n + 1। তাহলে এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি, গুণফলটা পাচ্ছি, সেই গুণফলটা কত দ্বারা বিভাজ্য, সেই গুণফলটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে যেটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল 4 দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে আমাদের 2টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটা তো, এখানে আরেকটা কাহিনী আছে, একটা ছোট্ট কাহিনী আছে। ছোট্ট কাহিনীটা কি দেখো, ছোট্ট কাহিনীটা হচ্ছে ভাইয়া, দেখো n আর n + 1, n এবং n + 1, n যদি হচ্ছে জোড় সংখ্যা হয় তাহলে n + 1 বিজোড়, আবার n + 1 যদি বিজোড় হয় তাহলে n হচ্ছে জোড়। মানে এরা পরপর 2টা ক্রমিক সংখ্যা, n আর n + 1 এরা হচ্ছে কি পরপর 2টা ক্রমিক সংখ্যা। তাহলে যেহেতু n আর n + 1 পরপর 2টা ক্রমিক সংখ্যা, তাহলে এখানে একটা জোড় আর একটা বিজোড় আছে, জোড় ইন্টু বিজোড় কি হবে, জোড়। তার মানে এই পার্টটুকু হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যার বিজোড় সংখ্যার গুণফল জোড় হয়, আর জোড় সংখ্যা কত দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই পার্টটুকু 2 দ্বারা বিভাজ্য। আবার সামনে আছে একটা 4, তাহলে পুরো অঙ্কটা 8 দ্বারা বিভাজ্য। জাস্ট এতটুকু পার্টি 2 দ্বারা বিভাজ্য, তার মানে এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। এখন যদি পুরো অংশটা নেই, এটাকে আমি কত দিয়ে ভাগ করতে পারবো, 8 দিয়ে ভাগ করতে পারবো, কারণ সাথে আরো 4 গুণ হয়েছে। 2 দিয়ে ভাগ করার পর আরো 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে টোটালি 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা যেরকম বিভাজ্য, একই রকম ভাবে সে 8 দ্বারাও বিভাজ্য, ঠিক আছে। ওকে, সরি। আচ্ছা, হোপফুলি বুঝতে পারছি কেন এটা 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে এত কিছু না করে আমি যদি ভাই করতাম, 2টা র্যান্ডম সংখ্যা ধরে নিয়ে হিসাব করতাম, তাহলে হইতো না, হ্যাঁ হইতো, ধরে নাও। যেমন 4 আর তার পরের সংখ্যা 6 গুণ করো, কত হয়, 4 আর পরের সংখ্যা 6 গুণ করে কত হয়, 24। 24 8 দ্বারা বিভাজ্য। আবার ধরো ভাই এমনি নিলাম, আরেকটা কিছু নেই, নাও সমস্যা নেই। ধরো তুমি নিলা 10 আর 12, কত হয়, 120, এটাও 8 দ্বারা বিভাজ্য। দেখো 2 দিয়ে ভাগ করলে 60, ওটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 30, আবার দিয়ে ভাগ করলে 15, হ্যাঁ 8 15 120, এটাও 8 দ্বারা বিভাজ্য। সো টেস্ট করে দেখতে পারো। আচ্ছা, এখন চলো আমরা সিকিউ সলভ করি। সিকিউ এমসিকিউ আমরা তবুও কিছু পাইছি, বাট দেখা যাবে সিকিউ খুবই অল্প, কারণ এটা আসে না, ঠিক আছে, চ্যাপ্টার থেকে সিকিউ অত বেশি আসে না। আচ্ছা, প্রথমে কি বলতেছে আমাদেরকে, √7 প্রমাণ করো যে সি এর উপাদানটি, তার মানে হচ্ছে √7 একটি অমূলদ সংখ্যা। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আসলে এই জিনিসটাই আসে আসলে। তাহলে চলো প্রমাণ করা শুরু করি। তাহলে লিখো, এটাকে আমরা প্রমাণ করবো এরকম ভাবে, এটাকে আমরা ধরে নিব যে এটা আসলে মূলদ সংখ্যা, যে ধরি √7 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, √7 দেখো ভাইয়া আর যাই হোক কোনো পূর্ণ সংখ্যা হবে না,
তাই না? এটা একটা ভগ্নাংশ সংখ্যা হবে, এতটুকু আমার মাথায় বুঝতেছি। তার মানে √7 যদি মূলদ সংখ্যা হয়, √7 ইকুয়ালস টু কত হবে? √7 ইকুয়ালস টু হবে p/q, যেখানে q হচ্ছে নট ইকুয়ালস টু 0 এবং q হচ্ছে আসলে গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 না বলে আমরা বলতে পারি q নট ইকুয়ালস টু 1। কিউ কি না? কিউ 1 না। কেন 1 না? কারণ কিউ যদি 1 হয়ে যায় তাহলে আমাদের কাছে আসতেছে মানে হর 1 হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একমাত্র পূর্ণ সংখ্যারই মূলদ সংখ্যায় রিপ্রেজেন্ট করলে সেটার হর কত হয়? 1। কিন্তু আমি জানি √7 এ আসলে পূর্ণ সংখ্যা হবে না, সে মূলদ হইলেও দেখা যাবে সে একটা পিওর ভগ্নাংশ আসতেছে। তাহলে আমি জানি সেখানে একটা পিওর ভগ্নাংশ আসবে সে যদি মূলদ সংখ্যা হয়, বাট নট পূর্ণ সংখ্যা, এই জন্য হরের মান 1 হবে না। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, ওকে। p/q, p ও q পরস্পর সহমৌলিক। p ও q পরস্পর পরস্পর সহমৌলিক। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা বোথ সাইডে একটু বর্গ করি, চলো। তাহলে আসে 7 ইকুয়ালস টু p²/q²। ভালো। এখানে আসতেছে কি? একটা কিউ এপাশে নিয়ে আসলে হবে 7q ইকুয়ালস টু p²/q। আচ্ছা, দেখো এখানে যে 7q অংশটুকু আছে, এই অংশটুকু কিন্তু একটা পূর্ণ সংখ্যা। 7q একটি পূর্ণ সংখ্যা। কেন? কারণ q একটা পূর্ণ সংখ্যা। আমরা যখন p/q নেই, p আর q উভয় তো পূর্ণ সংখ্যা হয়, p আর q উভয়ই হয় পূর্ণ সংখ্যা, তাই না? আচ্ছা, হরলবে দুটোতেই পূর্ণ সংখ্যা থাকে, তাহলে q যেহেতু পূর্ণ সংখ্যা তার সাথে 7 গুণ করতেছি, তাহলে 7q একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, 7q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q একটি ভগ্নাংশ সংখ্যা। কেন? দেখো p/q সহমৌলিক, তার মানে p আর q তে কাটাকাটি করার কোনো কিছু নাই, তার মানে p আর q এর সাধারণ উৎপাদক নাই। তাহলে p আর q এ যেহেতু সাধারণ উৎপাদক নাই, p² আর q তেও সাধারণ উৎপাদক থাকবে না, সহজ কথা। যেমন দেখো 3 আর 4 কাটাকাটি করা যায় না, ঠিক যেরকম 9 আর 4ও কাটাকাটি করা যায় না। 3 এর স্কয়ার করছি, কাটাকাটি পসিবল না। তাহলে p²/q সেটাও কি হবে না, এখানেও কাটাকাটি করা যাবে না। তার মানে এটা একটা কি হবে? এটা একটা ভগ্নাংশ হবে, যে কিন্তু p²/q একটি ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, একটা পূর্ণ সংখ্যা কখনোই একটি ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না। অর্থাৎ এটি আসলে কন্ট্রাডিক্টরি কথাবার্তা যে 7q একটা পূর্ণ সংখ্যা বাট p²/q একটা ভগ্নাংশ সংখ্যা, যা অসম্ভব, যা সম্ভব না। অর্থাৎ 7q is not equals to p²/q। অতএব √7 is not equals to p/q। অর্থাৎ √7 মূলদ সংখ্যা নয়, মানে অমূলদ সংখ্যা। অতএব √7 অমূলদ সংখ্যা। হয়ে গেল, শেষ। তাহলে √7 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, প্রমাণ করে ফেললাম এরকম ভাবে যে আমাদের এখানে একটা কন্ট্রাডিক্টরি ঘটনা হয়। √7কে আমি অমূলদ সংখ্যা বিবেচনা করে ফেললে, আমি যদি বলে ফেলি যে এটা আসলে একটা, এটাকে যদি মূলদ সংখ্যা বলে ফেলি, আমরা পাচ্ছি যে একটা সমীকরণ টাইপের জিনিস আসে, যেখানে এক পক্ষে থাকে আমাদের পূর্ণ সংখ্যা, আরেক পক্ষে থাকে ভগ্নাংশ সংখ্যা, পিওরলি ভগ্নাংশ সংখ্যা। কাটাকাটি করে পূর্ণ সংখ্যা বানানো যায় এমন না, একদম পিওর ভগ্নাংশ, কারণ এরা সহমৌলিক এক ছাড়া হচ্ছে কি নাই, এক ছাড়া হচ্ছে তাদের কোনো সাধারণ উৎপাদক নাই। এই জন্য কিউকে আমি এক হইতে দিতেছি না, কিউ এক হইতে পারবে না। তাহলে কিউ যদি এক হইতে না পারে, পাশাপাশি যদি এরা সহমৌলিক হয়, তাহলে এখান থেকে আমি কি পাবো? কখনোই পূর্ণ সংখ্যা পাবো না, ভগ্নাংশ পাবো। আচ্ছা, সো হোপফুলি ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, তো চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি বলতেছে দেখো। নেক্সট ম্যাথে বলতেছে শুরুতেই যে আমাদের দেখো আমাদের বোর্ডের মধ্যে আসলে এই ম্যাথগুলোই আসে, দেখছো বোর্ডের ম্যাথ আমরা এইটাই করলাম, কারণ খুবই অল্প কিছু ম্যাথ পাবা, তোমরা নিজেরাও যদি চেক করো। এখন আমরা একটা ক্যাডেট কলেজের একটা প্রশ্ন আছে, চলো সেটা আমরা একটু সলভ করি। ঠিক আছে, কি বলতেছে দেখো।
শুরুতে বলতেছে 7.26 ও 4.237 এর যোগফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা আমাদের এ নাম্বার অঙ্ক। কি আছে? 7.26। আচ্ছা, এই ধরনের যোগ অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজ হবে কি জানো? দুইটাকে আগে সদৃশে পরিণত করা। তাহলে দেখো, এখানে প্রথমটাতে আমার কাছে অনাবৃত আছে একটা অংশ, আর এখানে আছে দুইটা অংশ, তাহলে সবচেয়ে বেশি আছে দুইটা অনাবৃত অংশ। তাহলে আমরা রাখবো দুইটাতেই যেন দুইটা সংখ্যায় যেন দুইটা করে অনাবৃত অংশ থাকে। ঠিক আছে, ওকে। 4.237 ইকুয়ালস টু 4.237। আচ্ছা, আর এবার আবৃত অংশ কয়টা? এখানে আবৃত অংশ একটা আছে, এখানে আবৃত অংশ একটা আছে, তো দুইটাতেই হচ্ছে আমি যদি একটা করে আবৃত অংশ রেখে দিই তাহলেই হবে। এখানে একটু ভুল করছি, এটা হবে 6. তাহলে দুইটাতে একটা করে আবৃত অংশ রেখে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা ভালো। এবার এখানে একটা ঝামেলা হয় এগুলোকে যোগ করতে গেলে। ঝামেলাটা কি হয় দেখো, আমরা যদিও হচ্ছে এ পর্যন্ত রেখে দিছি, এবার আমরা একটু মনে মনে হিসাব করার জন্য এইভাবে লিখে পাশে আরো হচ্ছে যোগ করব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এখান থেকে যোগটা শুরু করব। এই পর্যন্ত পৌনঃপুনিক রাখবো তা ঠিক আছে, বাট পৌনঃপুনিকের পরে আরো দুইটা অঙ্ক লিখবো। লিখছি, যোগ করা শুরু করে। এবার 6, 7, 13 এর 3 হাতে থাকে 1, 6, 7, 13 এর 3 আর ওই 1 14, তাহলে 4। ঠিক আছে, আচ্ছা হাতে থাকে 1, 6, 7, 13 এর 3, 1 14, 14 এর 4 হাতে থাকে 1, 6, 3, 9 আর 1 10 এর 0 হাতে থাকে 1, 2, 2, 4 আর 1 5, 0.4 আর 7 11। তাহলে উত্তর হচ্ছে কি 11.504443? না, খেয়াল করো, তুমি যদি এখানে আরো একটা 6, 7 যোগ করতে, এটা 3 না হয়ে হয়তো 4, এটা হয়তো 3। তুমি যদি আরো 6, 7 এরকম লিখে যোগ করতে থাকো, এটাও 3 না হয়ে হবে 4, এটা হবে 3। তার মানে আমার এখানে আসলে কি হবে, বারবার 4 আসতেই থাকবে। তুমি যত এটাকে বড় করবা পৌনঃপুনিক ছানা, এখানে বারবার কি আসতে থাকবে, 4 বারবার আসতেই থাকবে। সো আলটিমেটলি আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি কি, যে আমাদের আসল উত্তরটা হচ্ছে 11.504, আর এই 4-এর উপরে কি একটা পৌনঃপুনিক। ঠিক আছে, ওকে, হোপফুলি বুঝতে পারছি। এই জন্যই হচ্ছে যে এখানে 4-এর উপর পৌনঃপুনিক হবে, এটা বোঝানোর জন্য বলছিলাম কি যে তোমরা একটা এক্সট্রা জিনিস নিয়ে আসো, আরো দুইবার হচ্ছে পৌনঃপুনিকের যে অংশগুলো আছে সেটাকে আরো দুইবার এক্সট্রা লিখে যোগ করে দেখো আসলে কি হয়। তো দেখতে পাচ্ছি কি 4 আসে, দেখো 4 4, যেটা রিপিট বুঝতে হবে সেটা আবারও রিপিট হইতে থাকবে। তাহলে যেহেতু বারবার এটাই রিপিট হইতে থাকবে, তাহলে এটার উপরে পৌনঃপুনিক দিতে হবে। তুমি যদি জাস্ট এগুলো যোগ করো তখন কি আসে, 6, 7, 13 এর 3, এখানে 3 বসায় দিবা। আর পৌনঃপুনিক কোথায় দিবা সেটাও কিন্তু বুঝতে পারতেছো না, বাট এখন তুমি যোগ করে অবজার্ভ করে বুঝতে পারতেছো যে পৌনঃপুনিক কার উপরে হবে, 4-এর উপরে হবে। কেন? কারণ তুমি এখানে যতই বাড়িতে থাকবা পৌনঃপুনিক সরায়ে বারবার এখানে 4 আসতেই থাকবে, তার মানে 4-এর পুনরাবৃত্তি হচ্ছে, হুইচ মিন্স 4 পৌনঃপুনিক। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি এটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদের সি নাম্বারটা, চলো এ নাম্বারটা তো হয়ে গেল, এ নাম্বারটা শেষ, সি নাম্বারটাও বেশ মজার। কি বলতেছে চলো দেখি। সি নাম্বার অঙ্কে বলা হচ্ছে, দেখাও যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে বি যোগ করলে বি না, এটা হবে 1 1। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। আচ্ছা, আমরা হচ্ছে দ্রুত করে ফেলি এটা। n, n+1, n+2, n+3, 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা। n এর পরে 10+1, তারপরে 10+2, তারপরে 10+3, 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা। এদেরকে আমি কি করতেছি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদেরকে হচ্ছে আমি গুণ করতেছি। গুণ করে তার সাথে আমি 1 যোগ করে দিলাম। কত যোগ করে দিলাম? 1। আচ্ছা, এখন আমি কি করব জানো, আমি হচ্ছে n আর n+3 গুণ করব। তাহলে কত আসে, n² + 3n। ভালো, আর এই দুইটা গুণ করব, তাহলে কত আসে n² + 3n + 2 গুণ করলে এটাই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, সাথে কত আছে, সাথে আছে 1। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো আমরা এখানে পাচ্ছি n² + 3n, এখানে পাচ্ছি n² + 3n। এটাকে ধরলাম a, এটা হয়ে যাবে a। তাহলে লিখো এখানে ব্র্যাকেটে ধরি n² + 3n = a। ওকে, ভালো। তাহলে কি আসতেছে আমাদের এখানে, a ইন্টু এখানে কি আছে a + 2
প্লাস ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস ওয়ান, তার মানে a প্লাস ওয়ান হোল স্কোয়ার, a প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, a এর মান কত, n স্কোয়ার প্লাস 3n, তাহলে n স্কোয়ার প্লাস 3n প্লাস ওয়ান হোল স্কোয়ার, যা পূর্ণবর্গ। কোনো একটা সংখ্যাকে, এটা পুরোটা একটা সংখ্যা ছিল, চারটা পরপর স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে আমি একটা জিনিসের স্কোয়ার আকারে লিখছি, তাহলে এটা কি পূর্ণবর্গ। প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলছে। এই জিনিসটাকে আমি পূর্ণবর্গ আকারে লিখে ফেললাম, শেষ কাজ। ওকে, সো প্রমাণ হয়ে গেল, খুবই মজার একটা প্রমাণ ছিল লাস্টেরটা। সো হোপফুলি হচ্ছে আমরা সবাই বেশ ক্লিয়ারলি ম্যাথগুলো বুঝতে পারলাম। সো এটাই একটা ছোট চ্যাপ্টার ছিল। হোপফুলি চ্যাপ্টারটার যে ইনসাইটসগুলো আছে, বিশেষ করে আবৃত্তি দশমিকের ব্যাপারে, সেগুলো সবার ক্লিয়ার হয়ে গেছে। সো ইনশাল্লাহ আমরা ম্যাথ আসলে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের এই ক্লাসটা দেখার জন্য। ইনশাল্লাহ অন্য কোনো একদিন অন্য কোনো এক ক্লাসে সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।